নির্বাচনের রোডম্যাপ দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে আলোচনা শুভবার্তা নয়, মন্তব্য নেতাদের। এলডিসি উত্তরণের পর রফতানি বাজারে সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা দেখছেন দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার অভাব। চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসার পরিবেশ উন্নত করার পরামর্শ। যৌবন হারানো পদ্মার বুকে ধুধু বালুচর, পানির প্রবাহ কমে হুমকির মুখে নদী পাড়ের জীবন জীবিকা। নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় সেচ সংকটে উৎপাদন ঘাটতির শঙ্কা। পানি তো কম, মাছন হইতে কম, সব মাটি জমি ফাটে গেছে, পানি অভাবে। এই পানি দেখে আমরা কি মাঠকে বাঁচাতে পারবো? আমাদের তো ধান তো হবে না। এবং যত্রতত্র অটোরিকশা আর সড়কের অংশ দখল করে বসেছে দোকান। বগুড়ার সংকীর্ণ সড়কগুলোতে যানজটের ভোগান্তিতে শহরবাসী। নিরসনে প্রশাসন, ট্রাফিক বিভাগের উদাসীনতার অভিযোগ। ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসবে বিএনপি। নির্বাচনের রোডম্যাপ সহ সমসাময়িক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলছেন, অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভবার্তা নয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দল অংশ নেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। দুপুর 12টায় বৈঠকে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আসছেন প্রধান উপদেষ্টা এবং তার দফতর। এমন ঘোষণায় বিএনপি যে আশ্বস্ত নয় তা বারবারই বলে আসছেন দলের শীর্ষ পর্যায় থেকে সর্বস্তরের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। তাই অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। নির্বাচনের প্রস্তুতি কেন্দ্রিক কাজ শেষ করার তাগাদাও থাকতে পারে দলটির পক্ষ থেকে। আমরা নিশ্চিত হতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যদি দ্রুত রোডম্যাপ দেন, তাহলে এই সমস্ত পরিস্থিতি এটা স্থিতিশীল অবস্থায় আসবে। এই সরকারের এত দায়িত্ব না যে মূল সংস্কারগুলো ধরে নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচন বিলম্বিত মানে জনগণের সরকার বিলম্বিতে সরকার গঠন করা। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয় বলেও মন্তব্য করেন তারা। আগেও যেভাবে কথা বলেছে, এখনো জনগণের প্রত্যাশা পূরণে যা যা প্রয়োজন সেই কথাগুলো দল বলবে বলে আমি আশা করি। সরকার সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন বিষয়ে শেয়ার করছেন, যাতে করে মনে হয়েছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে যে এই সরকার যেন অনির্বাচিত অবস্থায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে, যেটা গণতন্ত্রের জন্য শুভবার্তা দেয় না। এছাড়া 1.5 বছর আগে দলটির দেয়া 31 দফা বাস্তবায়নে জাতির কাছে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান নেতারা। এদিকে 17 এপ্রিল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে বিএনপির। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ সহ স্থায়ী কমিটির সদস্যরা। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি নিজের নয়, জনগণের বক্তব্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় চট্টগ্রামে নববর্ষ উদযাপনের মঞ্চ ভেঙে ফেলা প্রসঙ্গে বলেন, ভবিষ্যতে এমন অঘটন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদ বক্স চৌধুরী।
জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে আপনাকে চেষ্টার ত্রুটি ছিল, আমরা চেষ্টা করে যাচ্ছি। জীবনদান এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন এই কী হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকেই প্রথম সংস্কার বলে মনে করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। সংসদে ৩০০ আসন উন্মুক্ত ও নারীদের জন্য আলাদা ১০০ আসন রাখার দাবি জানিয়েছেন কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। আর আগামী ডিসেম্বরে ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান নেতারা। সংস্কার প্রস্তাবের বিষয়ে দলের অবস্থান জানাতে মঙ্গলবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে এনডিএমের ৮ সদস্যের প্রতিনিধি দল। এ সময় একাধিক প্রস্তাবে আপত্তি জানিয়ে সদ্য ঘোষিত একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রতি জেলা উপজেলায় নাগরিক কমিটি গঠনের প্রস্তাবের বিরোধিতা করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐকমত্য কমিশনকে জানিয়েছি। বিকেলে কমিশনের সঙ্গে বৈঠক করেন কমিউনিস্ট লীগ ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতারা। তুলে ধরেন সংস্কার নিয়ে দলের মতামত। আমরা 4টা মূলনীতি চাই। 1 নম্বর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যেটা বলা হয়েছে প্রস্তাবে, আমরা সেটা বলিনি। আমরা বলেছি যে আগের মতোই থাকবে। আসন সংখ্যার ক্ষেত্রে আমরা বলেছি যে 300 আসন থাকবে উন্মুক্ত, নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবেন। আর 100 আসন থাকবে যেটা শুধুমাত্র নারীরা নির্বাচনের মাধ্যমে তারা এখানে নির্বাচিত হয়ে আসবেন। আমরা ওনাদেরকে বলেছি যে আমরা চাই ডিসেম্বরের ভেতরে নির্বাচন হোক, সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা পরিবর্তন করা উচিত এবং নিবন্ধন প্রথাটা বাতিল করে দেওয়া উচিত। কত % ভোট পেলে তিনি নির্বাচিত হয়েছেন বলে যোগ্য হবেন, সেই ভোটের লিমিট ঠিক করতে হবে। জাতীয়তাবাদ প্রশ্নে সব জাতিসত্তার বিষয়টি বিবেচনায় রাখারও দাবি জানান নেতারা, যা জাতীয় স্বার্থের সাথে যুক্ত। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট, নির্দেশিকা সহ 43 ধরনের সরঞ্জাম মুদ্রণ নিয়ে সরকারি প্রেসের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এসব কাজে 2,30,000 রিম কাগজ প্রয়োজন হবে বলে জানিয়েছেন তারা। বৈঠক শেষে ইসি সচিব জানান, কার্যাদেশ পাওয়ার পর সর্বোচ্চ 4 মাসের মধ্যে ছাপা কার্যক্রম সম্পন্ন করতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বেশ জোরে সোরেই নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এবার ব্যালট পেপার সহ 21 রকমের ফর্ম, 17 প্রকার প্যাকেট, 5 ধরনের পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ও প্রশিক্ষণ ম্যানুয়াল, নির্দেশিকা সহ নানা রকমের কাগজ ছাপাতে হবে ইসিকে, যে কাজ করে থাকে সরকারি প্রিন্টিং প্রেস। মঙ্গলবার জাতীয় সংসদ এবং ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সব নির্বাচনের ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী মুদ্রণ নিয়ে বিজি প্রেস, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন। বৈঠকের পর কমিশনের সিনিয়র সচিব জানালেন, নির্বাচন সামগ্রী ছাপাতে 2,30,000 রিমের মতো কাগজ লাগবে। আমাদের যে আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, আমাদের বাজেটের সংস্থানের ব্যাপারটা এটার সাথে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের অতীত নির্বাচনের কিছু কাগজপত্র যেটা বিজি প্রেসে স্টেক করে রাখা আছে, সেগুলোর গুণগত মান যদি নষ্ট হয়ে থেকে থাকে তাহলে সেইগুলোর কে ডিসপোজালের ব্যবস্থাটা করা। এসব কার্যক্রম শেষ করতে 4 মাস আগে কার্যাদেশ চেয়েছেন ছাপাখানা সংশ্লিষ্টরা। কাগজের পরিমাণ কতটুকু এবং আপনার কতদিন লিড টাইম লাগতে পারে, এই হিসাবগুলোকে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য এই আলোচনাগুলো করেছি। লিড টাইম হিসেবে ওনাদেরকে বলেছেন যে মোটামুটিভাবে 3 মাস মতন লাগে, আর সে সাথে আরও একটু যদি ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে আমাদের 4 মাসের ভিতরে আমরা সম্পূর্ণ প্রকিউরমেন্টটা করতে পারেন। এছাড়া আইন মন্ত্রণালয়ের পাঠানো সংস্কার কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিশন।
কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। সিরাজগঞ্জে যমুনা নদীতে অসময়ের ভাঙন, কয়েকদিনে বিলীন ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা। আতঙ্কিত স্থানীয়রা, বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধসের শঙ্কা। ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন কুয়েটের শিক্ষার্থীরা। ৬ দফা দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আর ছাত্রকে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এছাড়া তুচ্ছ ঘটনা নিয়ে সিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন। দীর্ঘদিন ধরে বন্ধ ক্যাম্পাস, বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে হলের তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে 2 মে হল খুলে দেওয়া হবে বলে জানানো হয়। এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী নগরের রেলগেট এলাকা 3 ঘণ্টা অবরোধ করে রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল সহ 6 দফার দাবি জানান তারা। এদিকে শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রেখে বিক্ষোভ করেন সহপাঠীরা। শিক্ষার্থীরা জানান, সিএনজি চালিত অটোরিকশা চালকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে সোমবার এক শিক্ষার্থীকে স্থানীয় কয়েকজন মারধর করেন। দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষকে সরিয়ে দিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বিসিএস পরীক্ষার জট নিরসনের দাবিতে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সারাদিন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে বিক্ষোভের পর রাতে রাষ্ট্রীয় ভবন পদ্মায় স্মারকলিপি জমা দিতে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধা মুখে পড়েন চাকরি প্রার্থীরা। সম্প্রতি 46তম বিসিএস সহ 4 বিসিএস এর পরিকল্পনা জানিয়েছে পিএসসি। এছাড়াও 46তম বিসিএস এর সূচিও প্রকাশ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে 44তম বিসিএস এর ভাইবা সম্পন্ন করা সহ আগের জট নিরসন করে ধারাবাহিকতা বজায় রেখে বিসিএস পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। পিএসসির সামনে আমরা 7টা পর্যন্ত বসেছিলাম। বিশ্বাস করেন ভাই, একটা মানুষ, একটা পিএসসির একটা মেম্বার তার এসি রুমটা থেকে বের হয়ে গেটটা পর্যন্ত আসে নাই। স্মারকলিপি ওনারা আজকে ডিসি স্যার নিচ্ছে, উনি ওনার থ্রোতে একটা জায়গায় পৌঁছে দিবেন। প্লাস উনি আমাদেরকে কোঅপারেশন করছে যে কালকে ওনাদের সহযোগিতায় আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল তেজগাঁও চিফ অ্যাডভাইজার স্যারের অফিসে, চিফ অ্যাডভাইজার স্যারের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার কাছে গিয়ে আমরা কথাগুলো বলবো, স্মারকলিপি দিব। আগামী বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চূড়ান্তভাবে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিছু তথ্য অতিরঞ্জিত হলেও এলডিসি উত্তরণের 3 সূচকে মাপকাঠি পূরণের উপরে বাংলাদেশ, এমনটা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন এলডিসি উত্তরণ না করার কোনো যৌক্তিক কারণ নেই। এদিকে রফতানি খাতকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ব্যাংক ঋণ, নীতিগত সহায়তার পাশাপাশি প্রয়োজনে নগদ প্রণোদনার মতো সুনির্দিষ্ট উদ্যোগের উপরও জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। ইয়ানুর সিফাতের প্রতিবেদনে বিস্তারিত। 2026 সালে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আমরা প্রিপারেশন হিসেবে করব। বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত। আগামী বছরই এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। যদিও গেল আগস্টে হাসিনা সরকার পতনের পর এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে দাবি তুলে ধরে ব্যবসায়ী সহ বিভিন্ন মহল। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত? পরপর 2টি ত্রিবার্ষিক মূল্যায়নে শর্ত পূরণ হলে কেবল কোনো দেশকে এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি, যেখানে মাথাপিছু আয় থাকতে হবে সর্বনিম্ন $1,306। 2015 সালেই এই শর্ত পূরণ করেছে বাংলাদেশ। মানব সম্পদ সূচকে থাকতে হয় 66 পয়েন্টের বেশি, বাংলাদেশে রয়েছে 77.5 পয়েন্ট। অর্থনৈতিক ও পরিবেশের ভঙ্গুরতা সূচকে থাকতে হয় 32 পয়েন্টের নিচে, বাংলাদেশে রয়েছে 21.9 পয়েন্ট।
2018-2021 সালে 3 সূচকে উত্তীর্ণ হয় 2024 সালে এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ করে সিডিপি, কিন্তু করোনার ধাক্কায় তা পিছিয়ে ঠিক করা হয় 2026 সালের 24 নভেম্বর। এলডিসি গ্র্যাজুয়েশনে উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি। তবে চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসা বান্ধব পরিবেশ উন্নত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদি আমরা আমাদের তথ্য উপাত্তের কিছু অতিরঞ্জনের কথাও বলি, তাহলেও তিনটাতেই বাংলাদেশের আসলে উত্তরণ হয়েছে। স্ট্র্যাটেজিও কিন্তু করা হয়েছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, সেটাকেও আমাদের বাস্তবায়ন করতে হবে। সুবিধাটা তারা পাবেন না, সেটাকে আমরা কম্পেনসেট করতে পারি। এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে সহায়তা দেওয়ার কিন্তু আরও অনেক পদ্ধতি আছে, যে আমাদেরকে সেগুলো এক্সপ্লোর করে তাদের কাছে শিখতে হবে, জানতে হবে। এদিকে সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা না থাকায় রপ্তানি বাজারে সংকটে পড়তে পারে বাংলাদেশ, এমন শঙ্কা ব্যবসায়ী নেতাদের। WTO রুলসের আন্ডারেই অনেক রকমভাবে সেটাকে কাভার আপ করা যায়, কিন্তু আমি এখন পর্যন্ত সরকারের সেরকম কোনো পদক্ষেপ দেখছি না। ব্যাংক ঋণ থেকে শুরু করে পলিসি সাপোর্ট থেকে শুরু করে যারা রপ্তানির সাথে সরাসরি জড়িত, তাদের কম্পিটিটিভনেস টিকে রাখার জন্য সেই দিকে আসলে যেতে হবে। সংকট শঙ্কা দূর করতে এসএমই ও ব্যাংক খাত এবং পুঁজি বাজারকে শক্তিশালী করার পাশাপাশি আমদানি বিকল্প পণ্যের উৎপাদন বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ক্রাইটেরিয়া ফুলফিল যে আমরা করছি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। কোনো আবেদন ছাড়াই প্রধানমন্ত্রী পদের প্রভাব খাটিয়ে বরাদ্দ নিয়েছেন পূর্বাচলের প্লট। আরেকটি প্লট দিয়েছেন নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এমন অভিযোগে দুদকের 2 মামলায় হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ক্ষমতার আড়ালে হাতিয়ে নিয়েছেন পূর্বাচলের 10 কাঠার প্লট। রাজুকে করেননি আবেদন, প্লটের কথা উল্লেখ নেই হলফনামায়ও। এমন অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা করে দুদক। পরে মার্চে অভিযোগের সত্যতা দাবি করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ নামে 10 কাঠা এবং শেখ হাসিনা তার নিজের নামে 10 কাঠা প্লট সে বেআইনিভাবে তাদের নামে এই প্লট দুইটি নিয়ে নেয়। দুদকের আরেক মামলায় অভিযোগ, শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেয়া হয়। পরে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। এর আগে প্লট জালিয়াতির অভিযোগে দুদকের 4 মামলায় শেখ পরিবারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এদিকে গুলশানে প্লট জালিয়াতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, টিউলিপের প্রভাবেই নিয়ম ভেঙে রাজুকের জমি দখল ও ইস্টার্ন হাউজিংকে ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নিজেও ফ্ল্যাট নেন। এ ঘটনায় রাজুকের সাবেক 2 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। 1964 সালে রাজধানীর গুলশান 2-এর বহুতল ভবনের 2 বিঘার এই জায়গাটিকে 99 বছরের জন্য হস্তান্তর না করার সত্ত্বে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীকে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বরাদ্দ দেয়। তবে 1974 সাল থেকে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। পরে 2020 সালে টিউলিপ সিদ্দিকের আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসাবে আমুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটে বিভাজনে তৎকালীন রাজুক সংশ্লিষ্টদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেন। 99 বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টসটা এখানে আছে। বিনিময়ে একই প্লটে 201 নম্বর ফ্ল্যাটটি ইস্টার্ন হাউজিং থেকে গ্রহণ করেন টিউলিপ। এ ঘটনায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও আসামি করা হয়েছে। আর মারা যাওয়ায় আসামি তালিকা থেকে বাদ পড়েন ইস্টার্ন হাউজিং এর চেয়ারম্যান জহুরুল ইসলাম সহ আরও একজন। ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং B/201
বাড়ি নং 5A ও 5B খতিয়ান গ্রহণ করে অপরাধ করায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন 1,06,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা 1 আসনের সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের প্রস্তাব মেনে নিয়ে সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার। বোতলজাত সয়াবিন তেলের লিটার 14 টাকা বাড়িয়ে 189 টাকা এবং খোলা সয়াবিন তেলের লিটার 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানান বাণিজ্য উপদেষ্টা। সয়াবিন তেলের দাম লিটারে অন্তত 14 টাকা বাড়াতে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ব্যবসায়ীরা। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভোজ্য তেল ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের সঙ্গে বাণিজ্য সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং রাজস্ব আদায় বাড়ানোই সয়াবিনের মূল্যবৃদ্ধির কারণ। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আন্তর্জাতিক বাজারে দাম কমলে এখানেও সমন্বয় করা হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, স্থানীয় বাজার থেকে ভোজ্য তেলের যোগান বাড়াতে এরই মধ্যে বিভিন্ন তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে। প্রায় 30 লক্ষ টন তেলের একটা চাহিদা আছে, তার মধ্যে প্রায় 7 লক্ষ টন আমাদের স্থানীয় সয়াবিন তেল থেকে আসে। সেনা কল্যাণ সংস্থার যে অয়েল মিলটা আছে তাদের 3 লক্ষ টনের উৎপাদন সক্ষমতা নিয়ে তারা মাত্র 20,000 টন উৎপাদন করত। তাদের তেল তারা যেন পূর্ণ মাত্রায় উৎপাদন করতে পারে। এছাড়া আরও দুটো তেল কোম্পানি তারাও প্রোডাকশনে বাজারে এসছে। ভোক্তা পর্যায়ে যে মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম, অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব। আগামী 2 সপ্তাহের মধ্যেই বাজারে চালের দাম কমে আসবে জানিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিতে প্রস্তুত বাংলাদেশ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করে এলডিসি উত্তরণ বিষয়ক কমিটি। উত্তরণের পরও রফতানি বাণিজ্যের অনেক ক্ষেত্রেই শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে বলে আশ্বস্ত করেন কমিটি প্রধান। এছাড়া এলডিসি উত্তরণের কার্যক্রম সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেবে জাতিসংঘ। অর্থনীতির নানা মানদণ্ডে এগিয়ে থাকা বাংলাদেশ এই স্বীকৃতি নিতে প্রস্তুত বলে জানান এলডিসি উত্তরণ বিষয়ক কমিটির প্রধান। এনবিআর এর সংস্কার হচ্ছে, আমাদের নানা রকম পলিসির সংস্কার হয়েছে, আমরা ওই জায়গায় খুবই জোর দিচ্ছি। আমাদের ডোমেস্টিক রিসোর্স আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাদের যথেষ্ট শক্তি আছে। আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি, আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম, আমাদের কলোনিয়াল হ্যাংওভার, ভিক্ষার জন্য আমরা কি সুবিধা পাবো, আমি সুবিধা ক্রিয়েট করে নেব। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের আশ্বস্ত করে জানানো হয়, বিশ্ববাজারে বাংলাদেশ যেসব সুযোগ পাচ্ছে, ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা সহ অনেক কিছুই বহাল থাকবে। পিছিয়ে কেন দিবেন? আমরা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে। অস্ট্রেলিয়া বলেছে ইট ডাজন্ট ম্যাটার, তো আপনারা গ্র্যাজুয়েট করেন না করেন, আমাদের যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো চলবে। তারা আপনারা ইউকে বলেছে একই কথা। এলডিসি উত্তরণের নীতিমালার মধ্যে কাজ করে সম্ভাব্য সমস্যা সমাধান করা হবে, আর এই প্রক্রিয়া প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নজরদারি করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। আমাদের ডিসিশন কিন্তু নেওয়া হয়ে গেছে, এখন উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড। বাংলাদেশকে তো উনি বলেছেন যে এটা একটা এই পুরো রিজনের জন্য একটা ম্যানুফ্যাকচারিং এবং ইকোনমিক হাব তৈরি করা, এবং এটা এলডিসি উত্তরণের পরেও যাতে এটা আরো শক্তভাবে আমরা করতে পারি, আরো বেটার ভাবে করতে পারি। ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা চলছে বলেও আশ্বস্ত করা হয় সংবাদ সম্মেলনে। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপালের সাথে চাচ্ছি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটের মূল লক্ষ্য আমদানি রফতানি বাণিজ্যে শুল্ক অশুল্ক সব ধরনের বাধা দূর করা। আবারও ব্যবসায়ীদের এই প্রতিশ্রুতি দিলেন এনবিআর চেয়ারম্যান। তৈরি পোশাক ও বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর দাবির মুখে এই প্রতিশ্রুতি দেন তিনি।
একদিকে চাহিদা মতো নিরবচ্ছিন্ন জ্বালানির সংকট, অন্যদিকে সময় মতো রপ্তানি বাজারে পণ্য সরবরাহের চ্যালেঞ্জ। এমন বাস্তবতা তুলে ধরে আসছে বাজেটে সোলার সিস্টেমে আরোপিত সব ধরনের ভ্যাট ট্যাক্স অব্যাহতির দাবি জানিয়েছে নিট তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। এটার উপর আমি মনে করি যে সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় কর্পোরেট কর সুবিধার দাবি জানায় বিজিএমইএ। আর এইচএস কোড জটিলতা দূর করার পাশাপাশি রিসাইকেল পণ্যে ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় বিটিএমএ। 20% তো দ্বিতীয় কোনো ব্যবহার নাই, তাহলে কেন আমি এই ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার দেব? এ সময় সাধারণ মানুষকে স্বস্তি দিতে সহায়ক কর কাঠামো ও শুল্ক নীতির তাগিদ দেন অর্থনীতিবিদরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত 15% ভ্যাট অব্যাহতিরও পরামর্শ দেন তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% ভ্যাট আরোপ অযৌক্তিক। ভোক্তাদের উপরে এই ট্যাক্স বার্ডেনটা আমাদের কিছু রেহাই পাওয়া উচিত। দাবি শুনে এনবিআর চেয়ারম্যান জানান, দেশের মানুষকে স্বস্তিতে রেখে বাণিজ্যিক কর্মকাণ্ড এগিয়ে নিতে কাজ করছে সংস্থাটি। আমাদের ব্যবসায়ীদের তাদের যে বিজনেস করার পরিবেশ সেটাকে যতটা সম্ভব সহজ করে দেওয়া। আলোচনায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক ভোগান্তি দূর করার সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে এসএমই ফাউন্ডেশন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। সরকারি সেবা জিম্মি দালালের হাতে। রাজশাহী বিভাগে বিআরটিএ কার্যালয়ে মাসের পর মাস ঘুরেও মেলে না চালক ও গাড়ির নিবন্ধন। কৃত্রিম সংকট তৈরি করে ভোগান্তিতে ফেলার অভিযোগ। দেশের একদল তরুণ উদ্যোক্তা তৈরি করল ফেসবুকের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম হিকমা। তাদের দাবি, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও অশালীন কন্টেন্ট রোধে কাজ করবে প্ল্যাটফর্মটি। এখানেই শেষ নয়, ইউটিউবের বিকল্পও নিয়ে এসেছেন উদ্যোক্তারা, যা পুরোপুরি শিশু বান্ধব বলেও দাবি তাদের। শফিক মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। শিশু কিংবা বয়োবৃদ্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যম বা নেট দুনিয়ায় একবারের জন্য হলেও যেন যেতেই হয়। যে কারণে কোটি মানুষ ব্যবহার করছে ফেসবুক ও ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মের আরও বিভিন্ন জানালা। কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্ন হওয়া, হরহামেশাই অন্য ব্যবহারকারী দ্বারা বুলিং, আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট চোখে পড়া, গুজব বা মিথ্যা তথ্য সরবরাহের মতো হয়রানির কারণে প্রায়ই পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। ব্যবহারকারীদের অনেকে বলছেন, নৈতিকতার দেয়াল ভেঙে এসব প্ল্যাটফর্ম তৈরি করছে সামাজিক বিশৃঙ্খলা। চাইলেই কটু কথা বলতে পারতেছে, গালি দিতে পারতেছে। বাস্তব জীবনে যাকে আমরা কখনো রিচ করতে পারবো না, তাকে সোশ্যাল মিডিয়াকে আমরা বুলিং করব। আমাদের বাচ্চাদের উপযোগী যদি কোনো প্ল্যাটফর্ম তৈরি করা হয় সত্যি, তাইলে অনেক ভালো হতো। বিকল্প আসাই উচিত এবং আমার মনে হয় যে এখন চাহিদা মানুষের এটা। এ অবস্থায় নেটিজেনদের সুরক্ষা নিশ্চিত করতে একদল তরুণ উদ্যোক্তা নিয়ে এসেছেন ফেসবুকের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম হিকমা। ব্যবহারকারীদের শতভাগ নিরাপদ রাখতে সর্বাধুনিক সব ফিচার যুক্ত করার দাবি তাদের। একটা সোশ্যালাইজেশন প্ল্যাটফর্ম হবে যেখানে মানুষ পজিটিভলি সোশ্যালাইজ করবে, যেখানে একজন আরেকজনের পিছে লেগে থাকা, হ্যারাসমেন্টের শিকার হওয়া, মানহানির ঘটনা ঘটা, গুজবে ছড়িয়ে যাওয়া, একটা গুজব আর একটা গুজবে ছড়িয়ে যাবে, এইটা যেন না হয়। আর ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম মেহফিল, নৈতিকতার পর্দাভেদ করে এমন কোনো কন্টেন্ট পাওয়া যাবে না সেখানে। এছাড়া শিশুদের নিরাপদ সাইবার জগৎ উপহার দিতে তৈরি হয়েছে কাফ কিডস, যেখানে চাইলেও অনাকাঙ্ক্ষিত কোনো কন্টেন্ট দেখার সুযোগ রাখা হয়নি। আমাদের কনসার্ন ছিল যে এমন একটা সুস্থ প্ল্যাটফর্ম আমরা করি যেখানে অ্যাটলিস্ট সে ভিডিও কনজিউম করুক, বাট সে তার নৈতিকতা থেকে যেন দূরে সরে না যায়। এটা কিডস এবং প্যারেন্টস দুটোই সেগমেন্টকেই আমরা কভার করার চেষ্টা করতেছি, পুরো অনলাইন ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করতেছি। দেশীয় উদ্যোক্তাদের উৎসাহ দিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। সরকারি নীতিমালাগুলো একটু সহজ এবং ফ্রেন্ডলি হওয়া উচিত, কারণ আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং সেখানে কিন্তু বাংলা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ, এই এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে অনেক অ্যাপ্লিকেশন কিন্তু আমরা চিন্তা করতে পারি। বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠান নানা রকম ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে, যা ইতোমধ্যে জনপ্রিয় হতে শুরু করছে ব্যবহারকারীদের মাঝে। নিরাপদ সাইবার জগৎ উপহার দেবে এমন ডিজিটাল প্ল্যাটফর্মের চাহিদা এখন তুঙ্গে। প্রচলিত মাধ্যমগুলো যখন ব্যবহারকারীদের তিক্ত অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন আশার সঞ্চার করছে বাংলাদেশের উদ্যোক্তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে এক সময়ের প্রমত্তা পদ্মা যৌবন হারিয়ে এখন মৃতপ্রায়। নদীর বুকে ধুধু বালুচরের রাজত্ব। পানির প্রবাহ আগের মতো না থাকায় নদী পাড়ের মানুষের জীবন জীবিকা পড়েছে হুমকির মুখে। পদ্মার এমন পরিস্থিতির জন্য ফারাক্কা এবং আন্তর্জাতিক পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে না পারাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শাহিন আলমের রিপোর্টে ছবি তুলেছেন আব্দুস সালাম।
একসময়ের প্রমত্তা পদ্মা এখন দেখে চেনার উপায় নেই। যে নদীতে প্রবাহিত হতো প্রবল স্রোত, সেই নদীর বুকে জেগে উঠেছে বিস্তৃত বালুময় চর। বিগত কয়েক বছরের তুলনায় এবার পদ্মায় পানি প্রবাহ কমেছে আশঙ্কাজনকভাবে। যৌথ নদী কমিশন থেকে পাওয়া তথ্য মতে এবছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর পানির পরিমাণ হার্ডিজ ব্রিজ পয়েন্টে যথাক্রমে ৬৩,১১৩ কিউসেক, ৪৮,৫১৮ কিউসেক, ৪৮,৩৫৯ কিউসেক, ৪৩,৯২৬ কিউসেক। পানির প্রবাহ ঠিকমতো না থাকায় নদী পাড়ের মানুষের জীবন জীবিকা পড়েছে হুমকির মুখে। মাছ ধরে বা নৌকা বেয়ে জীবিকা চালানো জেলে ও মাঝিদের অনেকেই এখন কর্মহীন। তাদের ভাষ্য, নদীতে একসময় জাল ফেললে বিপুল পরিমাণ মাছ পাওয়া যেত, অথচ তারা এখন সারাদিনে ২-৩ কেজির বেশি মাছ ধরতে পাচ্ছেন না। পানি তো কম, মাছও নদীতে কম। কত মাছ হয়েছে, মানুষ খাইছে, তো মাছটা নাই। সারাদিন বেড়াইলে এক পা মাছ হয় না। পানিও ছিল, মাছও ছিল, এখন পানিও সেরকম না, মাছও নাই, হারিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পদ্মায় পানি প্রবাহ কমার পেছনে ফারাক্কা ব্যারেজকে দায়ী করেন। আর নদী বিশেষজ্ঞের মতে প্রতিবেশী রাষ্ট্র আন্তর্জাতিক পানি বন্টনের নিয়ম নীতির তোয়াক্কা করেন না বলেই দেশের নদীগুলোর এমন দৈন্য দশা বলে মন্তব্য করেন। ফারাক্কা ব্যারেজের পর থেকে নদীর প্রবাহগত যে অনেক বড় পরিবর্তন ঘটেছে, একটা ছেদ ঘটেছে, এটা একটা দীর্ঘমেয়াদী একটা ধীরে ধীরে প্রভাব পড়েছে। পানি বিষয়ক যত আইন আছে সেই আইনের কোনো তোয়াক্কা করেন না আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু দেশ। পদ্মায় শুষ্ক মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কাগজে কলমে এই চুক্তি বলবৎ থাকলেও পানির ন্যায্য হিস্যা বুঝে পায় না বাংলাদেশ। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর বরেন্দ্র এলাকায় নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। গভীর নলকূপেও মিলছে না পানি। এতে চাষ করা ধানের জমি ফেটে চৌচির। এদিকে টানা খরা বাড়িয়ে তুলেছে সংকট। জমিতে সেচের অভাবে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে চিন্তায় কৃষক। এ অবস্থায় পানি কম লাগে এমন ফসল চাষাবাদের পরামর্শ কৃষি বিভাগের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। রোপণ করা ধানের জমির মাটি ফেটে চৌচির। একদিকে অনাবৃষ্টি, অন্যদিকে নেমে গেছে পানির স্তর। সেচ যন্ত্র দিয়ে ভূগর্ভ থেকে মিলছে না কাঙ্ক্ষিত পানি। চাষ করা শত শত বিঘা জমির ধান নিয়ে চরম হতাশায় নওগাঁর নিয়ামতপুর মাঠের কৃষক। জমিতে সেচ দেওয়ার জন্য ১০০ থেকে ১২০ ফুট গভীরে নলকূপ স্থাপন করে থাকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু জেলার সাপার, পোরশা ও নিয়ামতপুরে পানির স্তর ১৮০ থেকে ২০০ ফুটের নিচে নেমে গেছে। এসব এলাকায় চাষিরা নিজ উদ্যোগে সেচ যন্ত্র বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন, কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে বেশিরভাগ সেচ যন্ত্র দিয়ে মিলছে না আশানুরূপ পানি। এতে চাষ করা ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আমরা এখন ২ মোটর দিয়ে পানিটা উঠাচ্ছি, কিন্তু এই পানি দিয়ে আমরা কি মাঠ কি বাঁচাতে পারবো? আমাদের তো ধান তো হবে না। আমাদের এখন অনেক জমি পড়ে আছে, সব মাটির জমি ফেটে গেছে পানির অভাবে। এই ধানগুলো যদি আমরা বাসায় উঠাতে না পারি ঠিক মতো, হয়তো আমাদের অভাবের তাড়নায় না খেয়ে থাকতে হতে পারে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ুর পরিবর্তন আর আকাশের বৃষ্টি কমে যাওয়ায় এই অঞ্চলে নেমে গেছে পানির স্তর। এ অবস্থায় মাটির গভীরের পানি কম ব্যবহারের জন্য ধানের বিকল্প ফসল চাষাবাদে পরামর্শ দিচ্ছেন তারা। যখন ইরিগেশন শুরু হয় তখন থেকে কিন্তু আমরা মেসেজ দিয়ে আসছি যে তোমরা ৯৮০ ঘন্টার বেশি পানি উত্তোলন করো না। ক্রপ প্যাটার্ন চেঞ্জ করে, সেজন্য আমরা কৃষকদেরকে মেসেজ দিচ্ছি। ধান চাষাবাদের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৪,০০০ গভীর নলকূপ এবং ছোট বড় ৫৬,০০০ অগভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সিরাজগঞ্জে যমুনা নদীতে অসময়ে দেখা দিয়েছে নদী ভাঙন। গত কয়েকদিনে নদীতে বিলীন ভাটপিয়ারি সহ আশেপাশের গ্রামের কয়েক বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। এতে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। শুষ্ক মৌসুমে আকস্মিকভাবে ভাঙছে যমুনা। সিরাজগঞ্জ সদরের নদী তীরবর্তী ভাটপিয়ারি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে অব্যাহত রয়েছে ভাঙন। নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় ক্যানেল সৃষ্টি হয়ে নদীর স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ের প্রায় ৩ কিলোমিটার অংশে। গত এক সপ্তাহের ভাঙনে বিলীন কয়েক বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা। ইতিমধ্যে নদী এখন পশ্চিম তীররক্ষা বাঁধের কাছে এসে পড়েছে। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের বাসিন্দাদের।
2 মাসের মধ্যে এমন নদী ভাঙন চাপ দিছে যে 8 কিলোমিটার থেকে এখন যে বাঁধটা দিছিল সরকার সেই বাঁধ অলরেডি ধরে ফেলাইছে। রাইতে সবসময় ভয় থাকে যে কখন বানে এসে বাড়ি গেল ফরাবার পারি কি নাই পারি, কোন দিক যামু এই চিন্তা ভাবনা। আশ্বাস দিছে যে আমরা স্থায়ী বাঁধ আমরা করবো। আবাদি জমি তো সব চলে গেছে, আমরা নিঃস্ব। অতি দ্রুতভাবে এই যে ভাঙতেছে এই ভাঙা যেন রোধ করা হয়, এইটা আমাদের দাবি সরকারের কাছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। লাঞ্চিং এখন শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। চাহিদাটা যদি আমরা পাই তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও ভাটপেয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। মানব পাচার চক্রের খপ্পরে 2 বছর ধরে মিয়ানমারের কারাবন্দী ছিল 20 কিশোর। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেয়া শেষে নৌবাহিনীর জাহাজে দেশে ফিরল সবাই। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান। ত্রাণকর্তা হিসেবে নৌবাহিনীকে পেয়ে উচ্ছ্বসিত কিশোরেরা। নেভাল বেইজে নৌ সদস্যদের বাজানো নানা বাদ্যযন্ত্রের তালে নোঙ্গর করে মিয়ানমার থেকে ফেরা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মানবিক সহায়তা মিশন শেষ করে এই জাহাজে করে দেশে ফিরে আসেন নৌ, সেনা এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যদের পাশাপাশি চিকিৎসক ও নার্সের 55 জনের দলটি। সকল লোক রাস্তায় এরা ভয়ে ছিল, আমরা যাওয়ার পরেও দেখছি ভয়ে ছিল। এরপরে আমরা আমাদের যে কাজের জন্য কিছু সে কাজ যেখানে সম্ভব সেটা করছি। এই জাহাজেই 2 বছর পর দেশে ফিরে আসার সুযোগ পেয়েছে 20 কিশোর, যারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে ছিল। প্রত্যাবাসন সম্পর্কিত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে। ত্রাণকর্তা হিসেবে নৌবাহিনীকে পেয়ে উচ্ছ্বসিতই কিশোর দল। দালালের বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে। ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে আমাকে ওইখানে মারধর করে টাকা নিয়েছে 1 লক্ষ টাকা। 120 মেট্রিক টন ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর পর 75 জনকে নিয়ে আবারও মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নেভাল বেজে নোঙ্গর করে যুদ্ধজাহাজটি। ফিরে এসেছে যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান, ফিরে এসেছেন চিকিৎসক এবং 55 জন উদ্ধারকারী। চট্টগ্রামের নেভাল বেস থেকে কমল দে, সময় সংবাদ। গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে 2টি মামলা আছে। পুলিশ জানায় দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় বোনের বাড়ি থেকে সারোয়ারকে গ্রেফতার করা হয়েছে। 1 মার্চ থেকে সারোয়ার কবির তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। বগুড়া শহরবাসীর জন্য যানজট এখন যেন গলার কাটা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মাত্র 500 মিটার পথ পাড়ি দিতে সময় লাগছে আধা ঘন্টার মতো। যানজটের কারণে দেশের সবচাইতে বড় ওই পৌরসভার বাসিন্দাদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে অবৈধ যানবাহন সহ প্রশাসন, পৌরসভা ও ট্রাফিক বিভাগের গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয়রা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া সদর ট্রাফিক পুলিশ বক্সের সামনেই এভাবে অবৈধ স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামাতে ব্যস্ত অটোরিকশার চালকরা। শহরের কাঁঠালতলা এলাকার ব্যস্ততম এই সড়ক প্রথম দেখায় হাটবাজারই মনে হবে। 0.7 পাথা ও আশপাশের 5 কিলোমিটার এলাকায় সড়কসহ ফুটপাত দখল করে 450-রও বেশি ভ্রাম্যমাণ দোকান বসানো হয়। আর পৌরসভায় 10 লাখ মানুষের বিপরীতে প্রতিদিন 1 লাখ থ্রি হুইলার চলাচল করে। এছাড়া আইনের তোয়াক্কা না করে সড়কে যত্রতত্র পার্কিং যানজটের অন্যতম কারণ। এজন্য প্রশাসন, পৌরসভা ও ট্রাফিক বিভাগের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয়রা। বাচ্চারা স্কুল থেকে ফিরতে সময় লাগে, স্কুলে যেতে সময় লাগে, এতে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে আর কি। ফুটপাথগুলো দখল হয়ে আছে, জনগণের চাইতে যানবাহনের সংখ্যা বেশি। 7 মাথা থেকে ঘুঁটি পর্যন্ত আসতে 30 মিনিট সময় লাগবে। পুলিশ প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ জানাই যে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের প্রাণকেন্দ্র 7 মাথাকে আপনারা যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে যানজট নিরসনে গতানুগতিক আশ্বাস পুলিশ ও পৌর কর্তৃপক্ষের। জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এটা নিয়ে কাজ করছে। আমরা জনগণের সহযোগিতা কামনা করি। জনগণ সহযোগিতা করলে, সবাই আইনটা মেনে চললে এই
যানজটটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে। যানজট নিয়ে আমরা কাজ করছি, আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যানজটটা সমাধান করতে পারবো। এবং যানজট নিরসনে শুধু আমাদের প্রশাসনিক পৌরসভার একার পক্ষে সম্ভব না, সবার একটা সহযোগিতা লাগবে। 1876 সালে প্রতিষ্ঠিত হয় বগুড়া পৌরসভা। 1981 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি রাজশাহী অঞ্চলের অফিসগুলোতে দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এতে ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। তাদের অভিযোগ, দালালকে অতিরিক্ত টাকা দিলে খুব সহজে মেলে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন। তবে বিআরটি অফিসে কোনো দালাল নেই বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকরা আসছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নাটোর অফিসে। তবে এখানে সেবা নিতে আসা গ্রাহকদের পড়তে হচ্ছে দালালদের খপ্পরে। সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়ার চেষ্টা করেন এক দালাল। বিআরটিএ অফিসে তার আসার কারণ জানতে চাইলে ভাইয়ের কাগজপত্রের কাজ করতে এসেছেন বলে অজুহাত দেখান। একই অবস্থা রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলায়। গ্রাহকদের অভিযোগ, ফিঙ্গার ও সার্ভার জটিলতা সহ নানা সমস্যার অজুহাত দেখিয়ে মাসের পর মাস ঘোরানো হচ্ছে তাদের। অথচ দালালকে বাড়তি টাকা দিলে খুব সহজে মেলে ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় সব সেবা। আমি একটা স্মার্ট কার্ড তুলতাম, নিজে গেছিলাম, বললো 2:30টার পর। পাশে থেকে দালাল আসা বলেছে যে আমাকে দাও 200 টাকা দাও, এখনই আমি তুলে দিচ্ছি। নাম্বার প্লেট হাতে পাওয়া পর্যন্ত বের করে দিবে সবকিছু। স্মার্ট কার্ড হাতে পাওয়া, আর ড্রাইভিং এর যেটা দিছে ওটা ড্রাইভিং এর স্মার্ট কার্ড দিয়ে দিবে। এ পর্যন্ত যত কিছু করার দায়িত্ব সে করবে। যে মিডিয়াকে দিয়েছিলাম টাকা, ওই আমাকে 1300 টাকা নিয়েছিল খালি। হ্যাঁ, 1300 টাকা নিয়ে ওই টাকা দিয়ে আবার নতুনভাবে টাকা দিতে হলো না, ওই টাকা দিয়ে কাজ করে দিল আর কি। ওই যদিও বুধাও, কিন্তু কাজটা আমার ওই টাকাতে হয়েছে। বিআরটিএ অফিসের বাইরে দেখা মেলে ফটোকপির দোকান। এদের অনেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে দেওয়ার বিনিময়ে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। টুকটাক যারা পারে না এগুলো আমরা করে দিই, তাছাড়া সবাই এখন বাসাতেই করতে পারছে। মোটরসাইকেলের জন্য 525 টাকা ব্যাংক ড্রপ, আমরা অনলাইন খরচ বাবদ 650 টাকা নিই, এটাই। অবশ্য জনবল সংকটের কারণে গ্রাহকদের সেবা দিতে কিছুটা বেগ পেতে হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য নেই বলে দাবি করেন তারা। অনলাইন ভিত্তিক হওয়ার কারণে এখানে বহিরাগত কোনো লোকজন আসার কোনো সুযোগ নেই। আমাদের গেটে নিরাপত্তাও জোরদার করা হয়েছে, এ ব্যাপারে কোনো অবকাশ নেই এবং এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। গ্রাহক তারা নিজেরা বিএসপিতে অ্যাকাউন্ট করে লার্নারের জন্য আবেদন করে, লার্নারটা ওখানে সাথে সাথে পেয়ে যায় এবং ওখানে ডেট দেওয়া থাকে যে কত তারিখে তার পরীক্ষার ডেট। শুধু পরীক্ষার দিনে পরীক্ষা দেয় এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যায়। পরবর্তী কার্যক্রম আবার সে অনলাইনেই করে। এখানে দালাল ধরার কোনো প্রশ্নই আসে না। ড্রাইভিং লাইসেন্সের জন্য বিভাগের সবকটি জেলায় গড়ে প্রতিদিন 600 আর গাড়ির রেজিস্ট্রেশনের জন্য প্রায় 350 আবেদন জমা পড়ে বিআরটিএ অফিসে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। যশোরের রূপদিয়ায় দিনে দুপুরে 14 পরিবারের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জামায়াতের স্থানীয় লোকজন হামলা চালিয়ে তাদের বাস্তুচ্যুত করেছে। তবে বিএনপি ও জামায়াতের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, আসামিদের আনা হবে আইনের আওতায়। যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়ায় 50 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন বাস্তুহীন 14টি পরিবার। জমির মূল মালিক সাইদ বক্স তাদের আশ্রয় দেন। তার মৃত্যুর পর জামায়াত নেতা খবির খাঁ ও তার অনুসারীরা জমিটি নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করেন। মামলা করেও তারা ব্যর্থ হয়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 13 এপ্রিল সকালে জামায়াতের নেতাকর্মীদের 60 থেকে 70 জনের একটি দল হামলা চালিয়ে বাড়িঘরগুলো ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় 30-35 জন, এই ভাষটা 25-26 জন আইসে সুরমার করে ভাঙচুর। সে কি বাড়ি কুপাল কাশি হাইসো বাদাই দছে কুড়ল নিয়ে আইছে রামদা বহুত অস্ত্র। এ লো পাতারি সে 71-এর যুদ্ধ আর কি যুদ্ধ, তার থেকে ভয়াবহ। মারধর, টাকা পয়সা, লুটপাট সব ওই জামাতের লোকই আইছে। খবিকার নিজে ছিল, খবির কাছে নিজের কাছে মাল ছিল, অস্ত্র ছিল। এদিকে মঙ্গলবার দুপুরে বিএনপি ও জামায়াত
জামায়াতের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জামায়াত নেতারা হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে আমরা দেখলাম যে তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে, তবে আমি বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামীর সাথে এদের কোনো এই ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। স্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে, বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন কোনো রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্তদের দায় নেবার কথা না। ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে, পুলিশ বলছে আসামিদের আনা হবে আইনের আওতায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আসামি গ্রেফতারের জন্য চেষ্টা তৎপর আছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সময় সংবাদ, যশোর। বগুড়ায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় পুলিশের 2 সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে 2 ব্যক্তির মধ্যে মারামারির খবর পেয়ে 2 সদস্য শহরের কালীতলা এলাকায় যান। সেখানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গেলে আহতদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হয়। পরে তারা মব তৈরি করে কিল, ঘুষি ও লাঠিসোঁটা নিয়ে 2 পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে আহত 2 কর্মকর্তাকে উদ্ধার করেন। বাইরে কেউ ছেলে পেলে, স্থানীয় কেউ ছেলে পেলে পুলিশদের কিল, ঘুষি, মার, এমনকি হাতে লাঠি সোটাও ছিল, তাদেরকে সে মারধর এভাবে করে, এটা আমি দেখেছি। আমাদের 2 জন পুলিশ সদস্য, একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, তারা আহত হয়েছে। তাদের শহীদ রহমান মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে চিকিৎসার জন্য। আর এই অজ্ঞাতনামা যারা এই আক্রমণ করেছে তাদের আইডেন্টিফাই করার জন্য আমাদের একাধিক পুলিশের টিম কাজ করছে এবং তাদের আইডেন্টিফাই করার পরে আমরা মামলা রুজু করে যথাযথ কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ অনন্যা। শুষ্ক মৌসুমের শুরুতে নাটোরের 41টি মাছের অভয়াশ্রমের বেশিরভাগই পানি সংকটে দেখা দিয়েছে। বর্ষাকালে চলন ও হালতিবিল সহ জেলার উন্মুক্ত জলাশয়ে 40,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। তাই অভয়াশ্রমগুলোর সংস্কার চেয়েছেন মৎস্যজীবীরা। স্থানীয় মৎস্য বিভাগ নদীর নাব্য রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোরের চলনবিল ও হালতিবিল সহ উন্মুক্ত জলাশয়ের মাছের উৎস 41টি মাছের অভয়াশ্রম। তবে গভীরতা বৃদ্ধি না করায় শুষ্ক মৌসুমের শুরুতেই বেশিরভাগ অভয়াশ্রমের পানি কমে এসেছে। বর্ষা মৌসুমে এই 2 বিলের প্রায় 20,000 মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। প্রতি বছর উন্মুক্ত জলাশয় থেকে 40,000 মেট্রিক টনের ওপর মাছ উৎপাদন হয়। মাছের উৎপাদন স্বাভাবিক রাখতে অভয়াশ্রম সংস্কারের দাবি মৎস্যজীবী ও স্থানীয়দের। আমরা 3 মাস আমাদের বিলে মাছ মারি, কিন্তু মাছটা আসে হচ্ছে আমাদের আশ্রম থেকে। অভয়াশ্রম পানি শুকায় গেছে। অভয়াশ্রমগুলা সরকার যদি গভীর করে দেয় তাহলে পারে অনেক ভালো হয়। সরকারের কাছে আমাদের একটাই বিনীত আবেদন, যেন এই অভয়াশ্রমগুলা সরকার সুষ্ঠুভাবে পদক্ষেপ নেয়। নদীর নাব্য সংকটের কারণে মাছের অভয়াশ্রমগুলোর এই পরিস্থিতি জানায় মৎস্য বিভাগ। এজন্য নদী খননের পাশাপাশি ভূগর্ভস্থ পানি ব্যবহার করে সেচের নীতিমালা প্রণয়নের দাবি মৎস্য কর্মকর্তার। নদীর নাব্যতা বাড়ানো দরকার, আমাদের পানি প্রবাহমান রাখা দরকার, তাহলে আমাদের যে মাছের বংশ বিস্তার এটা অব্যাহত থাকবে। একই সাথে আমাদের অভয়াশ্রমগুলো এগুলো যদি আমরা রেগুলার সংস্কারে রাখতে পারি, সেখানে যদি আপনার আমাদের যে মাছগুলো নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, তাহলে আমাদের যে চলনবিলের যে মাছের উৎপাদনের ধারাবাহিকতা এটা বজায় থাকবে। জেলার 42,474 হেক্টর উন্মুক্ত জলাশয়ে প্রায় 400 কোটি টাকার মাছ উৎপাদন হয়। সময় সংবাদ, নাটোর। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী সহ বিশ্বের চরম ক্ষুধা ও অনাহারের মুখোমুখি লাখ লাখ মানুষের জন্য যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির সাহায্য পুনরায় চালুর উপর গুরুত্ব আরোপ করেছেন মার্কিন কংগ্রেসম্যান। একই সঙ্গে প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন ঘোষিত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েও।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করে তাদের মানবিক সহায়তা সংস্থা USAIDর মাধ্যমে। রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেয় বিশ্বের প্রভাবশালী এই দেশটি। গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা পাওয়া শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেন। এতে বন্ধ হয়ে যায় বাংলাদেশ সহ অন্যান্য দেশে USAIDর সব ধরনের সহায়তা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে বাংলাদেশের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া অন্তত 13 লাখ শরণার্থী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর হিলটপে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস এর অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন 64 বছর বয়সী কংগ্রেসম্যান মার্ক টেকানো। সংগঠনটির ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিস কমিশনার ডার্সি এল হাউক। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অভিযোগে এবার 4 শিক্ষার্থীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে জার্মানি। এই শিক্ষার্থীদের 21 এপ্রিলের মধ্যে জার্মানি ছাড়ার আদেশ দিয়েছেন আদালত। অভিযুক্তদের মধ্যে 3 জন ইউরোপীয়, 1 জন যুক্তরাষ্ট্রের নাগরিক। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত বছরের অক্টোবরে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী নানা কর্মসূচির পাশাপাশি জার্মানির আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়ান। তবে জার্মানি ছাড়তে বলা শিক্ষার্থীদের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানানো ছাড়া অন্য কোনো অভিযোগ নেই। জার্মান প্রশাসনের এমন পদক্ষেপের বিরুদ্ধে আদালতে আপিল করা হয়েছে বলে জানা গেছে। ভোরের সময়ে আরও থাকছে। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্ট খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগস্টে সীমিত ওভারের সিরিজ খেলতে আসবে ভারত। বিসিবির সূচি প্রকাশ। দাবানল বন্যার মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্ব। গবেষণার তথ্য বলছে 2023 সালেই পৃথিবীর গড় উষ্ণতা পৌঁছেছে 1.5 ডিগ্রি সেলসিয়াসে, যা পৃথিবী এবং মানুষের জন্য অশনি সংকেত। বিজ্ঞানীরা বলছেন, স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজন কার্বন নির্গমনে যথাযথ পদক্ষেপ। জলবায়ু সংকট এখন আর শুধু পরিবেশবাদীদের নয়, প্রতিটি মানুষের গল্প। প্রতিদিনের জীবন থেকে শুরু করে প্রজন্মের ভবিষ্যৎ সবই এখন ঝুঁকির মুখে। একসময় যা ছিল ভবিষ্যৎবাণী তা এখন বাস্তব। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, গত 20 বছরে আগের তুলনায় উষ্ণতার গতি বেড়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা পৌঁছেছে এমন এক জায়গায় যেখানে প্রতিদিনই বাড়ছে ঝুঁকি। থাইল্যান্ড থেকে ব্রাজিল, বিশ্বজুড়ে চতুর্থবারের মতো শুরু হয়েছে প্রবাল প্রাচীরের সর্ববৃহৎ ব্লিচিং। সমুদ্র উষ্ণ হয়ে পড়ায় শত শত প্রজাতির প্রবাল এখন ধবধবে সাদা হয়ে মৃতপ্রায়। আটলান্টিক মহাসাগরে দুর্বল হয়ে পড়ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঞ্চালন ব্যবস্থা। গবেষণায় দেখা গেছে 1950 সালের পর এটি 15% পর্যন্ত দুর্বল হয়েছে। এর মানে ইউরোপে তীব্র ঠান্ডা, যুক্তরাষ্ট্রে ঘন ঘন হারিকেন আর আফ্রিকায় খরার প্রবণতা আরও বেড়ে যাওয়া। 2024 সালে যুক্তরাষ্ট্রে হারিকেন মিল্টন একদিনেই রূপ নেয় ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 3-এ। ফ্লোরিডা, জামাইকা আর নর্থ ক্যারোলাইনার শহরগুলো ভেসে গেছে প্রবল বৃষ্টির জলোচ্ছ্বাসে। তাপদাহে শুকিয়ে যাচ্ছে নদী নালা, আর সেই সুযোগে দাবানলে পড়ছে পৃথিবী। আমাজনে গত বছরের খরার প্রভাবে পানির স্তর নেমে গেছে রেকর্ড সর্বনিম্নে। বিশাল এলাকা জুড়ে আগুন, ধোঁয়া আর মৃতপ্রাণ প্রকৃতি। গবেষণা বলছে, এভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে আমাজনের 47% অঞ্চল মরুভূমি হয়ে যাবে। নতুন গবেষণা বলছে 2023 সালে পৃথিবীর গড় উষ্ণতা পৌঁছে গেছে 1.5 ডিগ্রি সেলসিয়াসে। 2000 বছরের বরফের স্তর বিশ্লেষণ করে উঠে এসেছে ভয়াবহ এ তথ্য। গত 150 বছরে আমরা পৃথিবীর তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে ফেলেছি। 3 মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল মাত্র 3 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ। তখন যা কয়েক লাখ বছরে ঘটেনি, সেটা আমরা ঘটিয়ে ফেলেছি মাত্র 1.5 শতকে। পৃথিবীর বরফে ঢাকা আর্কটিক অঞ্চল এতদিন কার্বন সংগ্রহ করলেও এখন উত্তাপে গলছে, উল্টো কার্বন ছাড়ছে বাতাসে।
আইসল্যান্ডের আগ্নেয়গিরির জেগে ওঠা সেটিও আবহাওয়ার সঙ্গে জড়িত। বরফ গলার ফলে ভূমির চাপ কমে যাচ্ছে, নিচে তৈরি হচ্ছে অতিরিক্ত লাভা। এর ফলে বারবার অগ্ন্যুৎপাত দেখা দিচ্ছে, যার ঘনত্ব বাড়ছে আশঙ্কাজনক হারে। আমরা এখনো কার্যকরভাবে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কমাতে পারিনি। যতক্ষণ না তা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যেন বায়ুমণ্ডল বিপর্যয়ের অ্যাক্সিলারেটরে পা চেপে রেখেছি। বিজ্ঞানীরা বলছেন স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজন নেট জিরো কার্বন নির্গমন, নইলে পরিবর্তন নয়, ধ্বংসই ভবিষ্যতের নিয়তি। রাইসা জামদা, সময় সংবাদ। সমুদ্রে তেল ছড়িয়ে পড়া ঠেকাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনই একটি প্রযুক্তি তৈরি করেছে নরওয়ের একটি প্রতিষ্ঠান, যা দিয়ে ঢেউ পরিমাপ করার পাশাপাশি সমুদ্রের উপরের স্তরের স্রোত নির্ভুলভাবে মাপা যাবে। নানা কারণেই সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের দূষণ ঘটায়। শিল্প কারখানা থেকে নির্গত তেল নজরদারি করতে বেগ পেতে হয় সংশ্লিষ্টদের। তাই সমুদ্রের ঢেউ বিশ্লেষণ করে তেল ছড়ানোর আভাস পাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। নরওয়ের মিরর্স গ্রুপ তৈরি করেছে এমন একটি অটোমেটেড সিস্টেম, যা 24 ঘন্টা সমুদ্রের উপর নজর রাখতে সক্ষম। রাডার ব্যবহার করে এটি পানির ঢেউয়ের প্যাটার্ন স্ক্যান করে, আর সেই তথ্য পাঠানো হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষকের কাছে। সমুদ্রের কোথায় কতটা তেল আছে তা শনাক্ত করতে সক্ষম এই প্রযুক্তি। সেই সঙ্গে সমুদ্রের উপর স্তরের স্রোত নির্ভুলভাবে মাপা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। শুধু আবহাওয়ার উপর নির্ভর না করে এখন সেই সময়গুলো কাজে লাগানো যায়। এইভাবে আমরা সমুদ্র উপকূলবর্তী কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখতে পেরে সত্যিই আনন্দিত। শুধু তেল শনাক্ত করাই নয়, এআই এখন সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ও গতি বিশ্লেষণ করে আগাম জানিয়ে দিতে পারে কখন বড় ঢেউ আসবে, কোন সময়ে সমুদ্রপৃষ্ঠে কম্পন হতে পারে তা জানাতেও সক্ষম এই প্রযুক্তি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কুয়েতের প্রকৌশল, স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন খাতে কাজ করছেন দক্ষ প্রবাসী বাংলাদেশিরা। বাড়ছে দেশের রেমিটেন্স প্রবাহ। তবে শুধু অর্থনীতি নয়, শিক্ষিত ও দক্ষ এই জনশক্তি বিদেশে গড়ে তুলছে বাংলাদেশের একটি সম্মানজনক ভাবমূর্তি। তাই দেশটিতে আরও দক্ষ জনশক্তি রফতানির বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান প্রবাসী বিশিষ্টজনদের। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ বাংলাদেশি প্রবাসী তাদের পরিশ্রম আর মেধাই দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। দক্ষতা আর শিক্ষার গুণে তারা কেবল নিজেদের ভাগ্যই বদলাচ্ছেন না, পাল্টে দিচ্ছেন পুরো দেশের অর্থনীতির চিত্র। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি। তাদের পাঠানো রেমিটেন্সে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছড়িয়েছে $26 বিলিয়ন। এতে অবদান আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও। তবে শুধু অর্থনীতি নয়, শিক্ষিত ও দক্ষ এই জনশক্তি বিদেশে গড়ে তুলেছেন বাংলাদেশের একটি সম্মানজনক ভাবমূর্তি। কুয়েতে বর্তমানে প্রায় 3 লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন। তাদের বড় একটি অংশ সাধারণ শ্রমিক হিসেবে কাজ করছেন। এছাড়া কুয়েতের মূল অর্থনৈতিক চালিকা শক্তি তেল, বিদ্যুৎ সহ প্রকৌশল, স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, এখানে যত বেশি দক্ষ মানুষ আসবে ততই বৃদ্ধি পাবে রেমিটেন্স। সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি ভিসাটা ওপেন করতে পারে প্রফেশনালদের জন্য, ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ নেয়, সেটা আরও ভালো হয়। ড্রাগ কোয়ালিটি কন্ট্রোলে ল্যাব সেক্টরের লোকের দরকার আছে, তারপরে নার্সিংয়ের দরকার আছে, আপনার ফিজিওথেরাপি থেকে সব রকম সাইডে আপনার লোকের দরকার আছে, ফার্মাসিতে তো অবশ্যই আছে। আপকামিং ডেইসে বেশ কিছু নতুন পাওয়ার স্টেশন আসছে, নতুন কিছু কন্ট্রাক্ট হচ্ছে, সেখানে যথেষ্ট দক্ষ শ্রমিকের চাহিদা থাকবে। সো ভিসাগত জটিলতা যদি কেটে যায় তাহলে আমি মনে করি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার একটা ব্যাপক সাড়া ফেলবে কুয়েতের এই মার্কেটটা। কুয়েতে দক্ষ জনশক্তি রপ্তানি, প্রশিক্ষণ এবং শিক্ষায় আরও বিনিয়োগী আগামীর পথ চলার চাবিকাঠি হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। একই সঙ্গে জুলাই গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্যের লন্ডনে আমরা ঢাকাবাসী আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ দাবি জানান ইশরাক। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেনি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ নির্মূলে আন্দোলন করেছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা শফিক ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জার্মানিতে জাতীয়তাবাদী দল বিএনপি জার্মান শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী বার্লিনে আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা। সভায় বাংলাদেশি প্রবাসীরাও অংশগ্রহণ করেন। পরে জুলাই বিপ্লবে শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। 2025 সালে হজের পবিত্র মৌসুমকে সামনে রেখে কঠোর ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার। হজের সময়সীমার মধ্যে অনুমতি ছাড়া সৌদিতে অবস্থানকারীদের জন্য আর থাকছে না কোনো সুযোগ। অননুমোদিত হজযাত্রীদের ঠাঁই মিলবে না মক্কার কোনো হোটেল, মোটেল বা রেস্ট হাউসে, এমন নির্দেশ দিয়েছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। চলতি বছর পবিত্র হজ মৌসুমে অনুমোদন বা হজের তাসরিস ছাড়া অবৈধভাবে মক্কায় অবস্থান করতে পারবেন না হজযাত্রীরা। ঠাঁই হবে না কোনো হোটেল, মোটেল বা রেস্ট হাউসে। 29 এপ্রিল থেকে শুরু হয়ে হজ শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে এই নির্দেশনা। জননিরাপত্তা এবং হজের পবিত্রতা রক্ষার স্বার্থে সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিয়মিত টহল দেবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদেরও অবৈধ হজ যাত্রীদের আশ্রয় না দিতে সতর্ক করা হয়েছে। প্রতি বছর লাখ লাখ মুসল্লি হজ পালনে সৌদি আরবে আসেন, তবে অনেকেই বৈধ ভিসা বা অনুমতি ছাড়াই প্রবেশ করেন। কেউ কেউ আবার স্থায়ীভাবে থেকে যাওয়ারও চেষ্টা করেন। এই প্রবণতা রুখতে সম্প্রতি নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি সরকার। এদিকে 29 এপ্রিলের মধ্যে যাদের ওমরা ভিসার মেয়াদ শেষ তাদের সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। হজের পবিত্রতা রক্ষায় সরকারের এমন পদক্ষেপ আগামীতে আরো কড়াকড়ি হবে বলে ধারণা করা হচ্ছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সৌদি আরবের জেদ্দা কনসুলেটে আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করা হয়। স্থানীয় সময় সোমবার বর্ণিল ও উৎসব মুখর অনুষ্ঠানের উদ্বোধন করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। এ সময় উপস্থিত ছিলেন কনসুলেটের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অতিথিরা। অনুষ্ঠানে প্রবাসী সুস্থ বিনোদন এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখার আহ্বান জানান কনসাল জেনারেল। বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে মেলায় পিঠা, পুলি ও নানা স্বাদের দেশীয় খাবারের পসরা বসানো হয়। বাংলা নতুন বছর বরণে চমৎকার এক আয়োজন করল আয়ারল্যান্ডের বাংলাদেশ কমিউনিটি। রাজধানী ডাবলিনে নাচ, গান, কবিতা আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশি সংস্কৃতি। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও বাংলা বছরের প্রথম দিনে এক মিলন মেলার আয়োজন করা হয় আয়ারল্যান্ডের ডাবলিনে। বাংলাদেশ কমিউনিটি ডাবলিনের আয়োজনে 1432কে বরণে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, ছিল বাহারি খাবারের পসরাও। সব মিলিয়ে যা পরিণত হয় বাংলাদেশিদের আনন্দের মিলন মেলায়। কেক কেটে অনুষ্ঠান শুরু করেন আয়োজকরা। ছিল র্যাফেল ড্র, উপহার হিসেবে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় ও বিভিন্ন কাউন্টি থেকে আসা বিশিষ্ট জনসহ নানা বয়সীরা। আজকে আমি বলতেছিলাম, যদিও একটু হাস্যরস করে বলছিলাম, যে নিজের পকেটের টাকা খরচ করে সবাই এসে এখানে খেয়ে যাচ্ছে এবং এই অনুষ্ঠানটাকে অত্যন্ত সাফল্যমণ্ডিত করেছে। আমাদের যে নতুন প্রজন্মের ভিতরে যে উচ্ছ্বাস দেখেছি সে সত্যি তা প্রশংসনীয়। আশা করি বাংলাদেশ কমিউনিটি ডাবলিন তাদের এই কাজের ধারাবাহিকতা বজায় রাখবে। বাঙালি কালচার আমাদের ভিতরে প্রিজার্ভ হচ্ছে। লাইক আমরা যদিও দেশের বাইরে থাকি, বাট আমাদের বাবা মা আর এই কমিউনিটি অনেক হেল্প করতেছে। স্থানীয় সহ শত শত মাইল দূর থেকে আসা বাংলাদেশিরা এই আয়োজনে এসে অনুষ্ঠানটি প্রাণবন্ত করায় আয়োজকদের মুখেও ছিল তৃপ্তির হাসি। খুবই সুন্দর পরিবেশে গান, কবিতা এবং নৃত্যর মাধ্যমে আমরা অনুষ্ঠানটি করেছি। আমরা এই ধরনের অনুষ্ঠানে ইয়াংদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত করতে চাই, তারা এগিয়ে আসবে। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় কোমলমতি শিশুরা।
সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। শীতপ্রধান সুইডেনে বসন্তের বার্তা নিয়ে সৌন্দর্য ছড়াচ্ছে ক্ষণিকের ফোটা চেরি ফুল। বছরের এ সময় দেশের বিভিন্ন স্থানে চেরি ফুল দেখা গেলেও রাজধানী স্টকহোমের সিটি সেন্টারের চেরি ফুলের বাগানকে কেন্দ্র করে উৎসবে মাতেন সুইডিশ ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা। ইউরোপের দেশ সুইডেন বেশিরভাগ সময় শীত আর বরফেই আচ্ছাদিত থাকে, তবে বসন্ত শুরুর এই সময়টাতে শীতের প্রকোপ কমতে থাকে। এমন শীতল আবহাওয়ায় মুগ্ধতা ছড়াচ্ছে ক্ষণিকের ফোটা সাদা গোলাপি চেরি ফুল। গ্রীষ্মের আগাম বার্তা নিয়ে আসা ক্ষণিকের চেরি ফুল জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের। সেই সঙ্গে সুইডেনের বসন্তকে করে তোলে আরও আকর্ষণীয়। সাধারণত সুইডেনে মার্চের শেষ এবং এপ্রিলের প্রথম দিকে স্বর্গীয় সৌন্দর্য নিয়ে আবির্ভাব ঘটে চেরি ফুলের। স্থানীয় ও বিদেশি পর্যটকরা সারা বছর অপেক্ষায় থাকেন এই সময়টির জন্য। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেকেই ছবি তুলে সুন্দর সময়টুকু স্মরণীয় করে রাখার চেষ্টা করছেন। একদিকে বাংলা নতুন বছরের আগমন, অন্যদিকে শীতকে বিদায় দিয়ে সুইডেনে চলছে বসন্তের আমেজ। তাই বসন্তের এই সময়ে বাংলাদেশিদের মাঝে বইছে বাড়তি আনন্দ। দুইটা দিনই একসাথে পড়ছে, চেরি ব্লসম প্লাস হচ্ছে বাংলা নববর্ষে, তো সেটাই সেলিব্রেট করার জন্য আসলে এখানে আসা। ভালো লাগতেছে, ফুলটা তো 3 সপ্তাহের মতো হয়তো থাকে, দেখার জন্য আর কি আসছে। চেরি ফুলের এই উৎসবকে ঘিরে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা আনন্দে মেতেছেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। মুজিববর্ষ উপলক্ষে বিসিবি আয়োজিত কনসার্ট থেকে প্রায় 19 কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া বিপিএলের টিকিট বিক্রিতে অনিয়ম, তৃতীয় বিভাগ কোয়ালিফিকেশনের দল নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে নাজমুল হাসান পাপনের আমলের কমিটির বিরুদ্ধে। বিসিবিতে অভিযানের পর কথা জানান দুদকের সহকারী পরিচালক আলামিন। এদিকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। দেশের পট পরিবর্তনের পর থেকেই গণমাধ্যমে উঠে আসে বিসিবির একের পর এক অনিয়মের গল্প। এতদিন সেগুলো নিয়ে দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকলেও এবার সেই অনিয়ম খুঁজে বের করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির দুর্নীতি দমন কমিশন। সত্যতা পেয়েছে নানা অভিযোগের। বিপিএলে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি। বিগত দিনে এমন গল্পই শোনাতেন সাবেক বোর্ড কর্তারা। গেল 8 বছরে টিকিট থেকে আয় মাত্র 15 কোটি, অথচ শেষ আসরই এসেছে 13 কোটি টাকা। সেই জায়গাতেই খটকা দুদকের। প্রাথমিক সত্যতা মিলেছে মুজিব শতবর্ষের নামে 19 কোটি টাকার দুর্নীতিরও। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন 8 বছরে যেখানে 15 কোটি, 1 বছরেই 13 কোটি। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি ছিল। এখানে ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এটার ব্যাপারে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্টগুলো চাইছি। প্রায় 19 কোটি টাকা মতো হচ্ছে অ্যানোমালিস আছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার চালু হয়েছে ঢাকা তৃতীয় বিভাগ বাছাই পর্ব লীগ। অংশগ্রহণ করেছে 60 দল। কিন্তু আগে কেন বন্ধ ছিল এই লীগ? কিভাবেই বা তৃতীয় বিভাগ লিগে অংশ নিত নতুন ক্লাবগুলো? গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক 2 জন সহ বর্তমান এক বোর্ড কর্তার বিরুদ্ধে। বিগত বছরগুলোতে 2 থেকে 3টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত, আর এবছর 1 লক্ষ টাকা ফি করে দেওয়াতে 60টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তোবা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না। আগের বোর্ডে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ছিলেন নিজামউদ্দিন চৌধুরী। এখনও তার কাঁধেই রয়েছে দায়িত্ব। স্বাভাবিকভাবেই অনেক বিষয় জানা থাকার কথা তার, যদিও তদন্তাধীন বিষয়ে মুখ খুললেন না সিইও। একটা অভিযোগটা যেহেতু তদন্ত হচ্ছে, এই বিষয়ে আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে এগুলো ওনারা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। 3 সদস্যের প্রতিনিধি দল এদিন অভিযান চালান বিসিবিতে। অভিযোগের প্রতিটা বিষয়ই পেয়েছেন প্রাথমিক সত্যতা। কয়েকদিনের মধ্যেই জমা দেয়া হবে মূল রিপোর্ট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। এদিন স্পিনারদের নিয়ে আলাদা সেশন করেছেন এই সিরিজের জন্য দায়িত্ব পাওয়া স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম। সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা ঘোচাতে হচ্ছে বিশেষ কাজ। দিগেন সিংহের ক্যামেরায় সিলেটে বাংলাদেশ দলের অনুশীলন কভার করেছেন
অপু বণিক। স্নিগ্ধ শহর সিলেট তখন আড়মোড়া দিয়ে জাগেনি, সূর্য তেজ ম্লান করতে পারেনি ঘাসের ডগার শিশিরকে। তখনই জেমস পেমেন্টের অধীনে অনুশীলনে টাইগার। নির্ধারিত সূচির চাইতেও 1.5 ঘন্টা আগে বাংলাদেশ দলের অনুশীলন দেখে বোঝাই যাচ্ছে নামের ভারিক্কিতে বড় না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকের আভিজাত্যের সিরিজকে সামনে রেখে কতটা সিরিয়াস তারা। তৃতীয় দিনের অনুশীলন বিশেষ আরও একটা ভিন্ন কারণে। এদিনই যে গোটা দল নিয়ে মাঠে টাইগার হেডমাস্টার ফিল সিমন্স। প্রথম দিনে 10 ক্রিকেটার আর দ্বিতীয় দিনের অনুশীলনে ছিল না সব কোচিং স্টাফ। মুস্তাক আহমেদের অনুপস্থিতিতে স্পিন বোলিং কোচ হিসেবেও এই সিরিজ বাড়তি চ্যালেঞ্জ সোহেল ইসলামের কাছে। লাক্কারতুরায় টেস্ট জিততে যে বাড়তি দায়িত্ব নিতে হবে তাইজুল মিরাজদেরই। এদিন তাই স্পিনারদের নিয়ে হলো আলাদা সেশন। ততক্ষণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সূর্যের তেজ। মুশফিক, শান্তরা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দ্বিগুণ উদ্যমে। সাম্প্রতিক সময়ে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটে রান খরা নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। নতুন টেস্ট সাইকেলের আগে এই সিরিজ তাই ব্যাটসম্যানদের ফর্মে ফেরার। অনুশীলনের ফাঁকে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে গেম প্ল্যানে সিমন্স। 2 পেসার নাহিদ আর হাসান মাহমুদ তুলেছেন গতির ঝড়। সব মিলিয়ে পারফেক্ট প্র্যাকটিস। যদিও নিয়ম মেনে পুরো অনুশীলন কভারের সুযোগ ছিল না গণমাধ্যম কর্মীদের। 20 এপ্রিল প্রথম টেস্টের আগে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন আরও 4 সেশনে। তৃতীয় দিনের অনুশীলন শেষে টিম হোটেলে ফেরার সময় ক্রিকেটারদের উচ্ছ্বাস বলেই দেয় লাক্কারতুরায় দারুণ কিছুর অপেক্ষা। সবশেষ 4 বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। এবারের অনুশীলন আর বডি ল্যাঙ্গুয়েজই বলছে 5 দিনব্যাপী এই যুদ্ধে সর্বশেষ হাসি কে হাসবে সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে একদম শেষ দিন পর্যন্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবে জিম্বাবুয়ে। বিমানবন্দরে জিম্বাবুয়ের ক্রিকেটারদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। 5 বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ক্রেগ ইরভিন, শন উইলিয়ামসনরা। সবশেষ ম্যাচে বাংলাদেশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। যদিও প্রথম টেস্টের ভেন্যু সিলেটে সুখদ স্মৃতি আছে আফ্রিকার দলটির। 2018 সালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল দলটি। যদিও এরপর আর টাইগারদের বিপক্ষে জয়ের দেখা পায়নি তারা। আগামী রোববার প্রথম টেস্টে মুখোমুখি হবে 2 দল। চট্টগ্রামে 28 এপ্রিল শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্যারিয়ারের শুরুতে করা ভুলগুলো আর মনে করতে চান না নাঈম শেখ। সম্প্রতি ঘরোয়া লিগে তার রানের ফুলঝুরির পেছনে বড় করে দেখছেন পরিশ্রম, একাগ্রতা, ফিটনেস আর পরিবারের অবদান। জাতীয় দলে আবারও ফেরার দ্বারপ্রান্তে থাকা এই ওপেনার চোখ রাখছেন আসন্ন লঙ্কা সিরিজে। মানুষ ভুল থেকেই শিখে, পরিণত হয় নাঈম শেখে। ভাবতে পারেন একটু বেশি বলা হয়ে গেল, তবে যদি আপনি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর রাখেন এমন উপমা নিশ্চয়ই অতিরঞ্জিত মনে হবে না মোটেও, অন্তত রঙিন পোশাকে। সবশেষ 6 মাসে এনসিএল, বিপিএল আর ডিপিএল 2টা টপ স্কোরার। প্রিমিয়ারে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। এ নাঈম অপ্রতিরোধ্য। অফ স্ট্যাম্পে দুর্বল নাঈম সিঙ্গেলস বের করতে পারেন না। স্ট্রাইক রেট এভারেজ মানানসই নয় আধুনিক ক্রিকেটে। কদিন আগেও কত বদনাম তার। সেই নাঈমের বদলে যাওয়া দৃষ্টান্ত। সঠিক বল নির্বাচন, শর্টের রেঞ্জে উন্নতি। জানতে চাওয়া তারই কাছে কিভাবে। যখন ডোমিনেট করে খেলতে চাইবেন তখন আপনার ডেফিনেটলি মাইন্ড সেট আপটা ওই লেভেলেরই থাকতে হবে যে আপনি কিভাবে খেলতে চান, আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে খেলতে চান, ডোমেস্টিকে আপনার যতগুলি টুর্নামেন্ট আছে আপনাকে কিভাবে কাউন্ট করতেছে অন্য প্লেয়াররা। তো এই জিনিসগুলি আমার কাছে অনেক ম্যাটার করে। আমার মাইন্ড সেট আপ মনে হয় এখন আমি পজিটিভভাবে চিন্তা করি, যেটা আমি 5 বছর আগে হয়তো চিন্তা করিনি যে আমার এইভাবে খেলা উচিত। ঐচ্ছিক অনুশীলনেও ঘন্টার পর ঘন্টা নেটে কাটানো। অফ সিজনে ছেলেবেলার কোচ আনোয়ার হোসেনের সঙ্গে ভুল ত্রুটি নিয়ে কাজ করা, ব্যক্তিগত মাইন্ড আর ফিটনেস ট্রেনার, সবকিছুই নাঈম করেছেন নিয়ম মেনে। অফ সিজনে স্পিন বল, পেস বল বোধ জায়গা নিয়ে অনেক কাজ করছে। 2019, 20, 21 ওইটা আমার থেকে প্রায় 4-5 বছর আগে। তো ওই সময় আমি অনেক শেখার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ হুট করে একটা জিনিস শেখা যায় না। প্রসেস অনুযায়ী অ্যাজ এ ক্রিকেটার আপনি প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ বোথ লাইফে আপনাকে অনেক বেশি ডিসিপ্লিন থাকতে হবে। তাই তো এবার আর পেছনে ফিরে তাকাতে চান না ফরিদপুরের নাঈম শেখ।
ওপেনিং স্লটে নির্বাচকদের রাডারে থাকা এই ক্রিকেটার সব ঠিক থাকলে ফিরছেন লঙ্কা সিরিজেই। নেগেটিভ পজিটিভ এগুলি কোনো কিছু মাথায় নেওয়ার চেষ্টা করতেছি এখন ওয়েল ম্যাচুরড ক্রিকেট খেলার জন্য। 19-এ আমার ডেবু হয়েছে, এখন হচ্ছে 25। তো এতদিন ক্রিকেট খেলার পর আপনি যদি ওয়েল ম্যাচুরড না হইতে পারেন তাহলে এটা আমার নিজের ব্যর্থতা। তো আমি মনে করি এখন আমি গুড এনাফ ওয়েল ম্যাচুরড। দারুণ ফর্মের পরেও ডিপিএলে দলকে সুপার লিগে তুলতে না পারার আক্ষেপ আছে নাইম শেখের। তবে তার দৃষ্টি 2027 ওয়ানডে বিশ্বকাপে আছে। জাতীয় দলে দেশি কোচিং স্টাফদের নিয়ে আলাদা দৃষ্টিভঙ্গি, সে গল্প থাকবে দ্বিতীয় পর্বে। এরা ছোটবেলা থেকে কিন্তু আমাদের দেখতেছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফুটবল অবকাঠামো উন্নয়নে নতুন করে সুখবর পেল বাংলাদেশ ফুটবল। এফসি বাজেটে 63% বৃদ্ধি করায় স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পে $2.5 মিলিয়ন পাচ্ছে বাফুফে। গত শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসে 35তম এএফসি কংগ্রেস, যেখানে অংশ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। এই কংগ্রেসের মধ্যে দিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য নতুন এক দুয়ার উন্মোচন হয়েছে। এএফসি থেকে প্রতি বছর $5 লাখ অনুদান পায় বাফুফে। এবার সেই বাজেট 63% বৃদ্ধি করেছে এএফসি। স্টেডিয়াম ও মাঠ উন্নয়নের জন্য এবার আলাদা করে $2.5 মিলিয়ন পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমাদের তারা খেলাধুলার প্রতি বিভিন্ন রিজনাল অ্যাসোসিয়েশনে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করেছে। এছাড়া এমইএতে আমরা $0.5 মিলিয়ন পাই, সেটা আমাদের এবছর একই আছে। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলোর উন্নয়নের জন্য স্টেডিয়াম প্রজেক্টে $2.5 মিলিয়ন আমাদেরকে তারা স্যাংশন করেছে। এদিকে ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের অর্থ এখনও খরচ করতে পারেনি বাফুফে। গত বছরের ডিসেম্বরে কক্সবাজারে বাফুফে ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ শুরু করার কথা ছিল ফেডারেশনের, তবে জমি না পাওয়ায় সে অর্থ এখনও খরচ করতে পারেনি ফেডারেশন। তার মধ্যেই স্টেডিয়ামে উন্নয়নের জন্য আরও বরাদ্দ মিলল এএফসি থেকে। পরবর্তী কার্যনির্বাহী সভায় এই বিষয় থাকবে আলোচনায়। এটা ফিফার যে প্রজেক্ট হয়, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্টে আপনার সমন্বয় করা পসিবল না। এটার জন্য ফিফা থেকে আমরা ডেডিকেটলি টাকা স্যাংশন অলরেডি হয়েছে। সো আমরা জমিটা হাতে পাওয়ার পরপরই আমরা এটা কাজ শুরু করব এবং আমরা এর জন্য প্রতিনিয়ত যুব ক্রীড়া মন্ত্রণালয় প্লাস ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে প্লাস ওইখানকার কক্সবাজারের ডিসির সাথে যোগাযোগ রাখছি। এদিকে হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর পর বাংলাদেশ ফুটবল নিয়ে আগ্রহ বাড়ছে সবার। ভারতের বিপক্ষে ম্যাচের পর র্যাঙ্কিংও এগিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে দেশের বাইরেও প্রশংসা বেড়েছে বাংলাদেশ ফুটবলের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। কামাল বাবুর দলের বিপক্ষে 2-1 গোলের নাটকীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিংস অ্যারেনায় একটা ঝড়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কুমিল্লায় ঢাকা আবাহনী ও সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানের কাছে হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে এলো স্বস্তির জয়। কিংস অ্যারেনায় পরন্ত বিকেলে জয়ের রঙিন উৎসবে মেতে উঠলেন ফুটবলাররা। ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করা ফুটবলারদের ভালোবাসায় সিক্ত করেন সমর্থকরাও। ফুটবলাররাও তাদের কাছে এসে ভালোবাসার জবাব দেন। উল্টো চিত্র ছিল রহমতগঞ্জ শিবিরে। দাপুটে পারফর্ম করার পরও হেরে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েন কামাল বাবুর ছাত্ররা। অথচ ম্যাচের শুরু থেকে লাগাম ছিল রহমতগঞ্জের হাতেই। শেষ 2 ম্যাচের মতো এদিনও শুরুটায় ছন্ন ছাড়া ছিল বসুন্ধরা কিংস। 27 মিনিটে ফ্রি কিক পেয়েছিল রহমতগঞ্জ, তবে সলোমনের শটে মাথা ছোঁয়াতে পারেননি দলের কেউ। 40 মিনিটে কিংসের শেখ মোরসালিন সুযোগ হারালে গোলশূন্য থাকে প্রথমার্ধ। অবশেষে 76 মিনিটে নাবিব নেওয়াজ জীবনের পাশে গোল করেন সলোমান কিং। গাম্বিয়ান ফুটবলারের গোলে তৃতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্ন জাগে রহমতগঞ্জে। তবে 81 মিনিটে সে আশা মাটি করে দেন সাদুদ্দিন। তার দূরপাল্লার শটে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। নির্ধারিত সময় আরও কিছু সুযোগ নষ্ট করে দুদল। এতে 1-1 সমতায় শেষ হয় নির্ধারিত সময়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 107 মিনিটে উত্তেজনা ছড়ায় ম্যাচে। রহমতগঞ্জের তাজউদ্দিন ফাউল করে বসেন তার ভাই কিংসের সাদুদ্দিনকে। সেই ফাউলকে কেন্দ্র করে কিংসের মুজিবুর রহমান জনি ও রহমতগঞ্জের আক্কাস আলীর মধ্যে শুরু হয় হাতাহাতি। এতে যোগ দেন অন্যরাও। বাকবিতণ্ডায় কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ। 4 মিনিট পর রেফারিদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
এরপরই চমক দেখান বদলিনামা ইনসান হোসেন। 113 মিনিটে রাকিবের লম্বা ক্রস থেকে হেডে গোল করে জার্সি খুলে উদযাপন করে হলুদ কার্ডও পান এই ডিফেন্ডার। আর তাতেই রহমতগঞ্জের স্বপ্ন ভেঙে ফাইনালের টিকিট কাটে বসুন্ধরা কিংস। ভাইয়ের সঙ্গে ফাউলের ঘটনা ম্যাচ শেষেই ভুলে গেছেন বলে জানালেন ম্যাচ সেরা সাদুদ্দিন। দলকে শিরোপা উপহার দেয়াই মূল লক্ষ্য তার। অতিরিক্ত সময়ের শেষ দিকে পেনাল্টি পেলেও রহমতগঞ্জকে তা দেননি রেফারি। হারের জন্য তাই কাঠগড়ায় রেফারিকেই তুলল রহমতগঞ্জ। এটা অনেক এক্সাইটমেন্ট, 2 ভাই 2 দলে এবং 2 ভাই যখন একসাথে ন্যাশনাল টিমে থাকি, এটার ফিলিংস ইজ ভেরি ডিফারেন্ট। তো এটা এক্সপ্লেন করা যাবে না। আমাদের টোটাল ফোকাস হচ্ছে ফাইনালে আমাদের এই ট্রফিটা নিব, দেন আমরা লিগ নিয়ে চিন্তা করব। একটা ভুল সিদ্ধান্তের কারণে একটা টিম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা তো নিরুপায় যে আমরা ফেডারেশনের কাছে দেওয়ার পর, চিঠি দেওয়ার পরও তার ভেন্যুটাকে চেঞ্জ করলো না, এটাও আমরা দুঃখ প্রকাশ করতে চাই। এবং রহমতগঞ্জ MFS কখনো এটা আশা করে না যে এই ধরনের কার্যকলাপ। আগামী 22 এপ্রিল শিরোপার মঞ্চে বসুন্ধরা কিংস লড়বে ঢাকা আবাহনীর বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের রোডম্যাপ দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে আলোচনা শুভ বার্তা নয়, মন্তব্য নেতাদের। এলডিসি থেকে উত্তরণের পর রফতানি বাজারে সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা দেখছেন দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার অভাব। চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসার পরিবেশ উন্নত করার পরামর্শ। যৌবন হারানো পদ্মার বুকে ধু ধু বালুচর, পানির প্রবাহ কমে হুমকির মুখে নদী পাড়ের জীবন জীবিকা। নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় সেচ সংকটে উৎপাদন ঘাটতির সংখ্যা কম, মাছ নদীতে কম, সব মাটি জমি ফেটে গেছে পানির অভাবে। এই পানি দেখে আমরা কি মাঠ কি বাঁচাতে পারবো? আমাদের তো ধান তো হবে না। এবং যত্রতত্র অটোরিকশা আর সড়কের অংশ দখল করে বসেছে দোকান। বগুড়ায় সংকীর্ণ সড়কগুলোতে যানজটের ভোগান্তিতে শহরবাসী, নিরসনে প্রশাসন, ট্রাফিক বিভাগের উদাসীনতার অভিযোগ। এ ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।